গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আওয়াল জানিয়েছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেন। আমি কিছুই জানি না, আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি। একের পর এক মবকাণ্ড, একটা ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ঘটনা শুরু। একদিকে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা, অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও আরেকদিকে এক ব্যবসায়ীকে দাঁড়িয়ে ধরে টান দিয়ে অপদস্থ। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে বলেন, আমি কিছু জানি না, আমি শুধু ভোট দিয়ে গেলাম, এমন বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই সহযোগিতাটা আমাদের প্রয়োজন ছিল। সেই সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। সরকার যদি সহায়তা না করে তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে রাষ্ট্রপক্ষীয় আইনজীবী বলেন, হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এদিকে এক ব্যবসায়ীকে দাঁড়িয়ে ধরে টান দেওয়ার বিষয়ে অনেকেই বলেন, 100 টাকার কাজ করলে 10-20 টাকা দিয়ে চলে যায়, টাকা চাইলে চোখরা নাই, রাগান্বিত হয়। এলাকাতে বা ওর কোনো নির্দিষ্ট কোনো পেশা নাই, ওই জমির দালালি বা এর কাছ থেকে টাকা নিয়ে আপনি যে কোনো দোকানে গেলে জিজ্ঞাসা করতে পারবেন, জিজ্ঞাসা করলে জানতে পারবেন ওর লেনদেন ভালো না। যে কোনো দোকানে গেলে এই দোকানদাররা তাকে কোনো কিছু দিতে চায় না, কারণ সেটা ঠিক মতো টাকা দেয় না। এলাকার প্রভাব দেখিয়ে তার বাড়ি এইখানেই, এই আপনার 2-3 বাসা পরে সে ওই স্থানীয় প্রভাব দেখিয়ে সবার উপরে একটা জুলুম, নির্যাতন, অত্যাচার। কাগজপত্র অনেক তো টাকা লাগবে একটু বেশি পরে, হেরা বলে কি টাকা চাইলে কিছু জন্য বা এই কারণে মারতে হয়। ভিডিওতে যতটুকু দেখছি সেটা কারণে আমাদের মুসলিমদের হৃদয়ে অনেক আঘাত লাগছে যে এরকম করে একটা মানুষকে দাঁড়িয়ে ধরে এলোপাতাড়ি মারধর করতে পারে না। দাঁড়িয়ে মারবো কেন? দাঁড়িয়ে মারার অধিকার তাদের কেউ দিছে? এটাই আমার সর্বশেষ কথা। এটাই বিচার। ব্যক্তিগত সম্পর্ক এটা পারিবারিক পর্যায়ে ছিল। আমার নির্বাচন যখন আমি এমপি ইলেকশন করি তিনি প্রায় 15 দিন আমার বাসায় ছিলেন এবং আওয়ামী লীগের একজন যাকে বলা হয় নেতা হিসেবে সেই নির্বাচন পরিচালনা করেছেন। তো পরবর্তীতে তিনি যখন সেখানে আবার সিইসি হলেন এবং আমি যখন বিএনপিতে মনোনয়ন নিয়ে গেলাম, তার ভাগ্নেকে আবার তিনি মনোনয়ন দিলেন আওয়ামী লীগকে ম্যানেজ করে বা শেখ হাসিনাকে ম্যানেজ করে। ফলে তার সঙ্গে আমার যে সম্পর্ক এবং এখন আজকের যে অবস্থা, মানে আমার জীবনটা 2018 সনে একেবারে রীতিমতো বিভর্ষ করে ফেলেছিল। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ওই নির্বাচনকালীন ওই সময়টিতে। আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই, কিন্তু এভাবে নয়। আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয়। প্রথমত হলো যে তার বিরুদ্ধে বা অন্যান্য যারা 3টি নির্বাচন করেছেন সেই 3টি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয়। এই কাজটি বিএনপি করেছে, এই কাজটি বিএনপির আগে করা উচিত ছিল। আবার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারত, কিন্তু তিনি একজন সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার। তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না, কোনো অবস্থাতেই সমর্থন করি না। এর কারণ হলো এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার, তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। মূল ব্যাপার হলো যে অন্যায় করবে। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করতে যাওয়ার পর পুলিশের সামনে মবের যে আচরণ ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তাতে আমার মনে হয় সারা বাংলাদেশেই যে যেখানে অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে প্রশাসনের কোনো পর্যায়ে, মানে সেনাবাহিনীতে, পুলিশে কিংবা জনপ্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন, তাদের হৃৎকম্প শুরু হওয়ার কথা। মানে কার কোন পাপ কে খুঁজে বের করবেন, সে পাপ খুঁজে বের করে তার মানে শুধুমাত্র আপনাকে চাকরিচ্যুত করা, আপনার নামে মামলা করা, আপনাকে ওএসডি তো কোনো বিষয়ই নয়, সেসব করে ফেলাতেই আপনার পাপ স্খলন হচ্ছে না। কখন যে কোন
পাপের জন্য আপনাকে এমন মব সৃষ্টি করে বাড়ি বয়ে গিয়ে গ্রেফতার করা হবে, আর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়ানো অবস্থাতে জনতা, মব, বিশৃঙ্খল জনতা যে নামে আপনি অভিহিত করেন, কিংবা ক্ষুব্ধ বিপ্লবী জনতা, তারা আপনার গলায় জুতার মালা পরিয়ে দিতে পারবেন, আপনার গালে জুতার বাড়ি দিতে পারবেন এবং বলবেন ভিডিও কর, এবং ভিডিও করে সেই ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন। আর তারপর নানা জনে প্রতিক্রিয়া দেখাবেন, সরকার বলবেন এ ধরনের মব জাস্টিস, শব্দটা ব্যবহার করছেন জাস্টিস, তার মানে মবের মাধ্যমে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে এই উচ্ছৃঙ্খল জনতা একত্র হয়েছে সেটাই সরকারের মূল কথা। কাজেই সরকার বলবে মব জাস্টিস মেনে নেওয়া যায় না, পুলিশ বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, সেনাবাহিনী বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু 10 মাসে একজনকেও আপনি খুঁজে পাবেন না যার বিচার হয়েছে বাংলাদেশের কোথাও মব বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিংবা মব জাস্টিসের দায়িত্ব হাতে তুলে নেওয়ার জন্য। আমার তো মনে হয় সবচেয়ে বেশি হৃদকম্প সৃষ্টি হওয়া উচিত বোকার স্বর্গে বাস করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, যিনি গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণকে ধাপ্পা দিয়েছিলেন যে তিনি নাকি বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে কোনো শত্রুও বলতে পারবে না, মানে ওয়াকারুজ্জামানের সবচেয়ে বিপক্ষের মানুষটাও বলতে পারবেন না যে তিনি দেশের জনগণের জানমাল রক্ষার কোনো দায়িত্ব কোথাও পালন করেছেন বা তার বাহিনী কোথাও সে বিষয়ে তেমন ভাবে কোনো সাফল্য দেখিয়েছে। গত 22শে মে আপনাদের মনে থাকবে সেনাপ্রধানের সর্বশেষ হম্বিতম্বি আমরা দেখলাম তো না, মানে আমাদেরকে জানান দিয়ে দেওয়া হলো এক তার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক দরবারের পর যে সেখানে নাকি সেনাপ্রধান একে তো তখনই আমরা কি সব শুনেছিলাম যে ডক্টর ইউনূসকে এই ফেলে দেন তো ওই ফেলে দেন অবস্থা, এমন যেতে গেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপর। তাছাড়াও তিনি বলে দিলেন মবের বিশৃঙ্খলা, মব ভায়োলেন্স, তিনি অবশ্য মব ভায়োলেন্স ব্যবহার করলেন শব্দটা, যে এসব অরাজকতা, বিশৃঙ্খলা, মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না, সেনাবাহিনী কঠোর হাতে সেগুলো দমন করবে। এবং এরপর আমরা দেখলাম এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যেই দলকে পেলে পুষে ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছেন সারা বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করতে যাতে ভয়ে কাঁপতে কাঁপতে লোকে বলতে থাকেন ডক্টর ইউনূসকেই 5 বছর চাই, ডক্টর ইউনূসকেই আজীবন চাই, এমন সরকারই আমাদের দরকার। তো সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি গেছে রংপুরে জিএম কাদেরের বাসায়, এরশাদ সাহেবের বাসায় ভাঙচুর করতে, কারণ রংপুরে এখনো জাতীয় পার্টি তাদের সক্ষমতা, তাদের গুরুত্ব, তাদের জনপ্রিয়তা, সমর্থন ধরে রেখেছে। সেই ভাঙচুর করতে যাওয়ার পর ভাঙচুরের দিন কিছু করতে পারেনি সেনাবাহিনী, কিন্তু এর 2 দিন পর সেখানে সেনা কর্মকর্তা উপস্থিত হয়ে। তো দর্শক, সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের অবৈধ নির্বাচনে হস্তক্ষেপ এবং দাড়ি ধরে টান দেওয়ার বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।